নিলামের একদিন আগে বিপিএলকে ঘিরে উত্তেজনা চরমে। যারা ছিলেন ফিক্সচার কিংবা সন্দেহভাজন তাদেরকে অকশনের তালিকা থেকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিস্তারিত জানাচ্ছেন নাহিম বিন জসিম। মুখোশের আড়ালে ওরা কলঙ্কিত করেছে ভদ্রলোকের খেলাটাকে। ওদের জন্য কঠিন এক বার্তাই আসছে। 900 পৃষ্ঠার ওই তদন্ত রিপোর্ট ঘেটে অপরাধীদের আমলনামা তৈরি হচ্ছে অ্যালেক্স মার্শালের হাতে। বিসিবি আর বিপিএল গভর্নিং কাউন্সিল তাদের নাম কেটে দিচ্ছে বিপিএল সিজন 12-এর নিলাম তালিকা থেকে। নাম প্রকাশ না হলেও ওদের খুঁজে পাওয়া যাবে না নিলামের চূড়ান্ত তালিকাতে। গত শুক্রবার 5.7 মাত্রার একটা ভূমিকম্প রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশকে। আরও একটা শুক্রবার, আরও একটা কম্পন। তবে সেটা ভূমিকম্প নয়, বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা বড় ধাক্কা বলতে হবে। বিপিএল সিজন 12 ঘিরে অকশনের আর মাত্র একটা দিন বাকি আছে। ঠিক এই সময়টাতেই একটা বড় নিউজ, ব্রেকিং নিউজ। এবারের বিপিএলে, গত বিপিএলে যারা আসলে ফিক্সিংয়ের সন্দেহে অভিযুক্ত ছিলেন, যাদের প্রমাণ পাওয়া গেছে বা যাদের আসলে হাই ফ্ল্যাগ বা রেড ফ্ল্যাগ, তাদেরকে খেলতে দেওয়া হবে না। এবং অকশনের যে লিস্টটা এখন পর্যন্ত খসড়া করা হয়েছে, সেখান থেকে যে রিভাইজড লিস্ট হবে, চূড়ান্ত যে লিস্টটা হবে অকশনের টেবিলে, ফ্র্যাঞ্চাইজি মালিকরা যখন ওই লিস্টটা নিয়ে বসবেন তখন ওই ক্রিকেটারদের নাম তারা পাবেন না, তাদের নামটা কাটা পড়তে যাচ্ছে। ইয়েস, এই ধরনের সিদ্ধান্ত বা কঠিন সিদ্ধান্তই আসলে বিসিবি নিয়েছে। গত রাতে বিপিএল গভর্নিং কাউন্সিলের একটা মিটিং ছিল, জুম মিটিং ছিল, এবং সেই জুম মিটিং থেকেই এই সিদ্ধান্তটা হয়েছে যে এবারের বিপিএলে যারা ফিক্সিংয়ের অভিযুক্ত ছিলেন গত বিপিএলে, তাদেরকে আসলে খেলতে দেওয়া হবে না। এবং সেই সংখ্যাটা আসলে কত, শুধুমাত্র ক্রিকেটার না, সেখানে অফিসিয়ালরাও আছেন। সো সব মিলে সেই সংখ্যাটা সর্বোচ্চ 10 জনের মতো হতে পারে, সেই আইডিয়াটাও পাওয়া গেছে। গতকাল যখন অনেক বেশি তাড়া দেওয়া হচ্ছিল এই রিপোর্টটা জমা দেওয়ার জন্য, তখন অ্যালেক্স মার্শাল বিসিবির কাছে 48 ঘন্টার সময় চেয়েছেন। অর্থাৎ এই 48 ঘন্টার মধ্যেই তিনি সব কিছু গুছিয়ে নেবেন। ঠিক আজকে রাতে অথবা আগামীকালকের মধ্যে তো অবশ্যই সেই চূড়ান্ত রিপোর্টটা জমা পড়বে এবং বিপিএল গভর্নিং কাউন্সিল সেখান থেকে সেই অভিযুক্তদের বা যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, যারা হাই ফ্ল্যাগ বা রেড ফ্ল্যাগ যাই বলুন না কেন, তাদের নামটা কাটা দিয়ে দিবে এবং তারা এবারের বিপিএলে অংশগ্রহণ করতে পারবে না। তা যেহেতু তাদের নামটাই আসলে নিলামে থাকছে না, নিঃসন্দেহে অনেক বড় সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্তের ব্যাপারে কিন্তু বেশ কিছু আভাস আমরা সাম্প্রতিক সময় যে প্রেস কনফারেন্সগুলো ছিল, সেই প্রেস কনফারেন্সগুলো থেকে পেয়েছিলাম। কি ধরনের চার্জ ফ্রেম করে, সেই ফ্রেমের উপর ভিত্তি করে আমরা খেলতে দেব না, এবং আমরা চাচ্ছি ড্রাফটিংয়ের আগে এটা পেতে। সুতরাং একটা টাইমলাইন আছে, ড্রাফটের আগেই এটা আমরা হাতে পেতে চাচ্ছি, এবং আমরা চাচ্ছি এবার বিপিএল থেকে আমরা এটা স্টার্ট করতে। রেড মানেটা কি? আপনারা প্রতি সন্দেহ আছে, এদের কথা বলে এদের টিমের আশেপাশে আসতে দিব না। আমরা এক্সপেক্ট করছি, আমরা প্রেসিডেন্ট সাহেবের কাছে বলছি এইটা যখন আসবে উই আর টেক অ্যাকশন ইমিডিয়েটলি। এই বক্তব্যগুলোর পর অনেকটা আশা জেগেছিল, কিন্তু সেই আশাগুলো আবার ফ্যাকাশেও হয়ে গিয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে। ফিক্সিং ইস্যুতে যে জিরো টলারেন্সের কথা তারা বলছিল, সেটা আসলে শেষ পর্যন্ত সত্যি হতে যাচ্ছে। তাদেরকে শেষ পর্যন্ত আসলে অন্তত এই বিপিএল থেকে তাদেরকে দূরে রাখা হচ্ছে, সেই সিদ্ধান্তটা মোটামুটি ফাইনাল। সব কিছু ঠিকঠাক থাকলে নিলামের যে তালিকাটা আছে, সেই তালিকায় সেই ক্রিকেটাররা থাকছে না, যেখানে অনেক ন্যাশনাল ক্রিকেটার আছেন। আপনারা নিশ্চয়ই অনেকের নাম শুনেছেন এর মধ্যে, হয়তোবা তাদেরকে এই বিপিএলে দেখা যাবে না সবকিছু ঠিকঠাক থাকলে। এবং ইন্টিগ্রিটি ইস্যুতে আরও বেশি সিরিয়াস বিসিবি, যার কারণে ঠিক এই বিপিএল এর আগে আগামীকালই ইন্টিগ্রিটি একটা সেশন রেখেছে। বিপিএল এর যে 6টা ফ্র্যাঞ্চাইজি আছে তাদের সঙ্গে আগামীকাল দুপুরে বা বিকেলের দিকে একটা মিটিং আছে, তাদের সঙ্গে মিটিং করে এই বিষয়গুলোতে আরও বেশি সতর্ক করে দিবে বিসিবি। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। সিরিজে টিকে থাকতে শনিবার জেতার বিকল্প নেই, অথচ শুক্রবার টাইগাররা প্র্যাকটিস করার পিচ দেখার প্রয়োজনই মনে করেনি। অন্যদিকে আইরিশরা সিরিয়াস, এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করবে সিরিজ। ডু অর ডাই ম্যাচে কেমন একাদশ নিয়ে নামতে পারে টিম বাংলাদেশ? চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সাইফুল রূপক। শুক্রবার মাঠের একদিকে নিরাপত্তা বাহিনীর ট্রেন্ড কুকুরগুলো দিয়ে তল্লাশি চলেছে, অন্যদিকে আইরিশ ব্যাটাররা টেনিস বল দিয়ে 4 ছক্কার প্র্যাকটিস সেরেছে। ভাবছেন আইরিশরা আছে, ডগ স্কোয়াড আছে, বাংলার বাঘেরা কোথায়? ম্যাচ হেরে কি ওরা হোটেলে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে?
আন্তর্জাতিক সিরিজে নিরাপত্তা জোরদার, কোনো ফাঁকফোকর যেন না থাকে, তাই প্রতিদিনই নিরাপত্তা বাহিনী থাকে বেশ সিরিয়াস। বাহবা দিতে হয় আইরিশ ক্রিকেটারদেরও। প্রথম ম্যাচ না খেলা বেশ কজন ভর দুপুরে নিজেদের স্কিল উন্নতিতে ঘাম ঝরিয়েছে। তৈরি থাকছে যেন সুযোগ এলেই দেশের জার্সিতে জ্বলে উঠতে পারে। এমন তাগিদ কি আছে বাংলাদেশের ক্রিকেটারদের? ব্যাট বল নিয়ে তালাশে না নেমে গোটা দল হোটেলে বিশ্রামেই কাটিয়েছে। চট্টগ্রামে আইরিশরা সাফল্য পেয়েছে। দ্বিতীয় ম্যাচের আগেও ঘুরে ফিরে পিচ দেখেছে তাদের কোচিং ইউনিটের সদস্যরা যেন ভালোভাবে ছক আঁকতে পারে। এই জায়গাটাতেও পিছিয়ে যাচ্ছে টিম বাংলাদেশ, কারণ কোচিং ইউনিটের কেউই দ্বিতীয় ম্যাচের আগে পিচ দেখার প্রয়োজন মনে করেনি। পুরো বাংলাদেশ হোটেলে, এবং তারা হোটেলেই আসলে ছক আঁকবে কীভাবে আইরিশদের ঘায়েল করতে পারে। সেই ছকে বেস্ট ইলেভেন কি একই থাকবে? শরীফুলের জায়গায় সাইফুদ্দিনকে খেলানোর একটা গুঞ্জন আছে। সাইফুদ্দিন ইয়র্কারটা ভালো দিতে পারে শেষ দিকে, পাশাপাশি তার ব্যাটিংটাও ভালো, ব্যাটিং ডেপথ বাড়বে। নাসুমেরও প্রথম ম্যাচটা খুব ভালো যায়নি। শেখ মেহেদি আর একটা অপশন আছে, অর্থাৎ বোলিং ইউনিটে দুই জায়গাতেই পরিবর্তন হওয়ার সুযোগ আছে। বেঞ্চে দুজন ভালো ক্রিকেটার বসে আছে। অন্যদিকে মিডল অর্ডারে একজন ব্যাটার ইনজেক্ট করতে পারে টিম ম্যানেজমেন্ট। সেই জায়গাটাতে সোহান বেশ এগিয়ে। এখন সোহান ঢুকলে কে বাদ পড়বেন? জাকের আলীকে বাদ দেওয়ার তো প্রশ্নই আসে না, কারণ টিম ম্যানেজমেন্ট হয়তো জাকের আলীকে বাদ দিবে সেই সাহস বা সেই চিন্তাই করে না। সেই ক্ষেত্রে হয়তো পারভেজ হোসেন ইমনকে বাদ দিয়ে সাইফ হাসানকে ওপেনিংয়ে নামিয়ে সোহানকে মিডল অর্ডারে ঢোকালেও ঢোকাতে পারে টিম ম্যানেজমেন্ট। সাইফ হাসানকে নিয়েও অনেক বড় আলোচনা আছে। তিনি যখন এশিয়া কাপে গেলেন, তিনি ওপেনিং করেছেন, সাফল্য পেয়েছেন সেখানে। ঠিক এশিয়া কাপের পরে আফগানিস্তান সিরিজ যে শারজাতে হয়েছে সেখানে তিনি নাম্বার 3-তে অর্থাৎ ওয়ান ডাউনে খেলেও সাফল্য পেয়েছেন। অথচ আমরা এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচও দেখলাম তিনি 4 নম্বরে ব্যাটিং করেছেন। খুব একটা ভালো সময় যাচ্ছে না আবার তার এই ব্যাটিং পজিশনে। সাইফ হাসান কিন্তু এক এক সিরিজে এক এক জায়গায় ব্যাটিং করছেন এবং তিনি অনেকটাই আনসেটেল। টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই তার থেকে বেটারটা বের করে আনার জন্য তাকে টপ অর্ডারে বা ওপেনিংয়েই চিন্তা করলে হয়তো সাইফের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। দ্বিতীয় ম্যাচও ফ্লাড লাইটের নিচে 22 গজও একই রকম আচরণ করতে পারে, অর্থাৎ প্রথম ম্যাচের মতো এই দ্বিতীয় ম্যাচের পিচও 170-80 রানের পিচ হতে পারে। তবে সন্ধ্যার পরে চট্টগ্রামে দেখা যায় মাঠে প্রচুর ডিউ পরে, শিশির থাকে, পরে ব্যাটিং করলে একটা সুবিধা পাওয়া যায়। প্রথম ম্যাচে লিটন টসে জিতেছেন, পরে ব্যাটিং করেছেন, কিন্তু ফায়দাটা কাজে লাগাতে পারেননি, যে কারণে দ্বিতীয় ম্যাচে টসে জিতলে হয়তো দ্বিধায় থাকতে পারেন বাংলাদেশ ক্যাপ্টেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হারা মানে পুরো দলের আত্মবিশ্বাস একদম মাটিতে মিশে যাবে। সেই জায়গাটাতে এই ডু অর ডাই ম্যাচে পুরো দল ঐক্যবদ্ধ হয়ে খেলার কোনো বিকল্প নেই এবং ক্যাপ্টেনকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। দলের কোচ ক্যাপ্টেনের সাথে সিলেকশন প্যানেলের দ্বন্দ্ব কোন পর্যায়ে গেলে সেটা প্রকাশিত হয় গণমাধ্যমে। কতটা বিরক্ত হলে লিটন দাস ফেটে পড়েন প্রকাশ্যে, তেমন কোনো সমালোচনা সহ্য না করেও নির্বাচকরা কিভাবে এমন গড়বড় করেন, আর এত সব গোলমাল কেন সিরিজের আগেই প্রকাশ করে দলের ভিতরে তৈরি করা হয় অস্থিরতা? প্রশ্নগুলো তুলেছেন বাংলাদেশ দলের সাবেক নির্বাচক মিনহাজুল আবিদিন নান্নু। রিপোর্টে বিস্তারিত। দুয়ারে কড়া নাড়ছে বড় ইভেন্ট। এমন সময় বাংলাদেশ দলে কোনো আগুন লাগবে না, আর তার ধোঁয়া বাইরে থেকে টের পাওয়া যাবে না। তা কি হয়? ক্যাপ্টেন লিটন দাস নিজের দলকে তৈরি করছেন আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য, কিন্তু বলা নেই কওয়া নেই শামীম পাটোয়ারিকে বাদ দিয়ে দিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। নিজেদের বোঝাপড়ার এই গ্যাপ কতটা প্রফেশনাল আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিস। সিলেকশন কমিটি সবসময় দলনায়ক এবং কোচের সঙ্গে একই সহাবস্থানে নাও থাকতে পারে কোনো খেলোয়াড়ের ব্যাপারে, এবং সেখানে কোনো অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। 8 বছর ধরে বাংলাদেশ দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা সাবেক অধিনায়ক মিনহাজুল আবিদিন নান্নু একেবারেই ছেড়ে কথা বললেন না কাউকে। যে কোনো সিরিজ বা যে কোনো টুর্নামেন্ট আর বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে টিম ম্যানেজমেন্ট সিলেকশন প্যানেল একটা আন্ডারস্ট্যান্ডিং সবসময় থাকে। এটা কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না। একটা দুইটা ইস্যু নিয়ে একটা আর্গুমেন্ট হতে পারে, এই জায়গাটা এটা বাইরে চলে আসা এই সমস্ত আলোচনা, এটা তো ঠিক। এটা তো সবসময় একটা ঘরের মধ্যে আলোচনা হয়, ওর মধ্যেই থাকা উচিত। দলের সাথে নির্বাচকদের বোঝাপড়ার এই সংকট নিয়ে নান্নু যেমন কড়া কথা বললেন, এবার বর্তমান প্রধান নির্বাচকও ছাড় দেননি টাইগার ক্যাপ্টেনকেও। লিটনের প্রেস মিটের দিনই ভিডিও বার্তায় দেখিয়েছেন হাইকোর্ট। হাসি মুখে বলা কথাতেও প্রকাশ পেয়েছে সম্পর্কের শীতলতা। আমাদের নিয়ম মোতাবেক আমাদের দলটা ক্রিকেট অপারেশনসের মাধ্যমে বোর্ডের অনুমোদন নিয়ে ঘোষিত হয়। সিলেকশন
কমিটির একটা এখতিয়ার আছে, আমরা উই আর অ্যাকাউন্টেবল টু দ্য বোর্ড। কিন্তু এত সব কথা চালাচালির মধ্যে কাজের কাজ যেটা হয়েছে তা হলো আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-20-তে হেরে বসে আছে লিটন দাসের দল। অথচ টেস্ট সিরিজে ওই আইরিশদেরই কদিন আগে দিব্যি হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। বাংলাদেশ দলের ভেতরে চলা অস্থিরতার প্রভাব কি পড়ছে মাঠের লড়াইয়েও? টাইগারদের সাবেক অধিনায়ক নান্নু বলছেন তেমন কিছু হওয়াই তো স্বাভাবিক। ম্যাচের আগে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হওয়া কিন্তু একটা টিমের জন্য কোনো সময় একটা ভালো উদ্যোগ না, এবং আমি এটা পার্সোনালি মনে করি যে এটা সবসময় টিমের পারফরমেন্সের একটা জিনিস, একটা ঘাটতির মধ্যে লেগে যায়। প্রতিটা স্টেপে আমাদেরকে নিয়ে সমালোচনা করেছিল। এন্ড অফ দ্য ডে আপনি দেখেন আমরা যতগুলি প্লেয়ারকে প্রমোট করে গিয়েছে ওই প্লেয়ারই কিন্তু এখনও ডমিনেট করছে, এটার বাইরে কিন্তু কোনো খেলোয়াড় নেই। তো সুতরাং এগুলো নিয়ে আক্ষেপ করি না, কারণ এই সিলেকশন প্যানেলেরও যথেষ্ট দায় আছে, কারণ অনেক ডোমেস্টিক ক্রিকেটে সবাই বলে খেলা দেখতে যায় না। তো এই দিক থেকে আমি ঠিক বলতে পারবো না। তো আমার মনে হয় সিলেকশন প্যানেলের আরও ভালোভাবে কাজ করা দরকার। যে যাই বলুক আর করুক, দলের সাথে বোর্ড কিংবা নির্বাচক প্যানেলের সম্পর্ক যেমনই হোক, দিন শেষে সবাই নিশ্চয়ই জয়ী দেখতে চায় বাংলাদেশকে। তবে কেন প্রায় প্রতিবার বড় আসরের আগে ধিকি ধিকি আগুন জ্বলে টাইগার স্কোয়াডের অন্তরালে? কেন ওপেন প্রেস মিটে ক্ষোভ ঝাড়তে হয় লিটন দাসকে? কেন একজন কোচ বা ক্যাপ্টেন পারেন না কোনো লং টার্ম প্ল্যান এক্সিকিউট করতে? এই উত্তর কি দিতে পারবে আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড? সেই সমস্যার সমাধান কি জানা আছে? খালিদ জামিল, একাত্তর। এফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ 2026-এর মূল পর্ব থেকে এখন মাত্র এক ধাপ দূরে বাংলাদেশ। চীন বাছাই পর্বে টানা লড়াইয়ের শেষে বাহরাইনকে হারাতে পারলে 2-1 গোলে হারিয়ে লাল সবুজের যুবরা ধরে রেখেছে মূল পর্বে ওঠার জোরালো আশা। এখন গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক চীনকেই হারাতে পারলেই নিশ্চিত হবে সেই স্বপ্নের টিকিট। বিস্তারিত জুবাইর নূরের রিপোর্টে। বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বিসিবির পরিচালক আসিফ আকবরের গানটি মূলত বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসর্গ করে। এই তো কদিন আগেই ফুটবলকে নিয়ে আসিফের করা সেই বিস্ফোরিত কটাক্ষ নিশ্চয়ই সকলেরই মনে আছে। তারই হয়তো দাঁত ভাঙা জবাব দিচ্ছে দেশের ফুটবল, কারণ জানেন তো, সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। দেশের ক্রিকেটের দুরবস্থার পর বর্তমান প্রেক্ষাপটে গানের এই প্রথম 2 লাইন যেন পুরোপুরি প্রতিনিধিত্ব করে বল পায়ে ছোটাছুটি করা বাংলার দামাল ছেলেদেরকেই। তরতাজা উদাহরণ হিসাবে ধরা যাক এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইনকে 2-1 গোলে হারানোর সেই ম্যাচটিকেই। চীনের মাঠে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে খেলতে নেমেই আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী করে লাল সবুজদের কিশোররা। তাদের মাঠের লড়াই আর অর্জনের পেছনে মূল কারিগর হিসাবে কাজ করছেন একটা মানুষ। সুদূর চীনে বাংলার এই তরুণ তুর্কিদের উৎসাহ দেওয়ার আর তর্স হয়নি। তাই তো বাফুফে প্রেসিডেন্ট ভিডিও কলেই হাজির হয়েছিলেন বাংলার দামাল ছেলেদের ড্রেসিং রুমে। বলেছেন, লড়াই এখানেই শেষ নয়, যেতে হবে বহুদূর। বাহরাইন ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগে গোলের দেখা না পেলেও বিরতির পর 59 মিনিটে ভাগ্য খুলে যায় বাংলাদেশের। সাব্বিরের লং থ্রু ক্লিয়ার করতে ব্যর্থ হয় বাহরাইনের রক্ষণ। বলটি পেয়েই অসাধারণ শটে দলকে এগিয়ে নেন সুপার সাব বায়েজিদ। 72 মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের দুর্দান্ত থ্রু পাস থেকে দূরপাল্লার চমৎকার শটে ম্যাচ উইনিং গোলটি করেন মানিক। 85 মিনিটে 1 গোল শোধ করেও ম্যাচে ফিরতে পারেনি বাহরাইন। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে 5-0-তে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ব্রুনাইয়ের জালে বাংলাদেশ দিয়েছিল 2 হালি গোল। আর আজ শক্তিশালী বাহরাইনকে হারানোর পর লাল সবুজরা এখন কড়া নাড়ছে এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ 2026-এর মূল পর্বের দরজায়। দরকার শুধুমাত্র আর একটি জয়। গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক চীনকে হারালেই নিশ্চিত হবে সেই স্বপ্নের টিকিট। ফুটবল জাগরণের যেই স্বপ্নে বিভোর আজ বাংলাদেশ, সেই স্বপ্নকে সত্যি করতেই দেশবাসীর সাহস ও দোয়া চাইলেন কোচ গোলাম রাব্বানী ছোটন। মূল পর্বের টিকিট কেটেই দেশে ফেরার অঙ্গীকার ছোটনের। দেশবাসীকে আমাদের সাথে থাকার জন্য এবং এই বাচ্চা ছেলেদেরকে সাহস দেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে থাকার জন্য বলবো। এবং আমরা ফাইনালি চীনের সাথে আমরা যেন ভালো ফুটবল খেলতে পারি এবং ভালো একটা রেজাল্ট নিয়ে দেশে আসতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। এবং এই ছেলেদেরকে একটা দুর্দান্ত একটা টিম হয়েছে, ওরা ভালো ফুটবল খেলছে, ওদের জন্য দোয়া করবেন। পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশ ছিল এগিয়ে। আক্রমণে ধারাবাহিকতা, মধ্যমাঠের সৃজনশীলতা এবং রক্ষণ ভাগে আত্মবিশ্বাসী পারফরমেন্সে লাল সবুজরা প্রমাণ করেছে নিজেদের সক্ষমতা। এবার শুধু অপেক্ষা চীন বধের মাধ্যমে মূল পর্বের টিকিট নিশ্চিত করা।
জুবায়ের নূর, ৭১। অস্তিত্ব বিলীন হওয়ার শঙ্কায় দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। বাংলাদেশ ফুটবল লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা হিমশিম খাচ্ছে ক্লাব চালাতে। ফুটবলার কোচিং স্টাফদের বেতন আটকে আছে 4 মাসেরও বেশি সময় ধরে। বকেয়া পরিশোধ না করলে ম্যাচ খেলা তো দূরের কথা, ফিফার কাছে নালিশ দেওয়ার হুমকি দিয়েছে বিদেশি ফুটবলাররা। হাসান সজীবের রিপোর্ট। না, এ কোনো পাড়া মহল্লার ফুটবল দলের প্র্যাকটিস নয়। দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব অনুশীলন সারছে এমন এবড়ো থেবড়ো মাঠেই। ভাবা যায় একটা মাঠ ফুটবল খেলার মাঠ, এটা ফুটবল খেলার মাঠ না, এটা হচ্ছে তো ক্রিকেট খেলার মাঠ। মাঠে ঘাস নাই, কিছু নাই, বাউন্স করে ফুটবল। আমরা একদিন এখানে করি, একদিন ঢাকা ইউনিভার্সিটি করি, একদিন আমাদের ক্লাবে করি। আমাদের ক্লাবে মাঠ এতটুকু জায়গা, এগুলো ফুটবল হয় না। ভালো ফুটবল খেলতে ভালো মাঠ লাগবে নিঃসন্দেহে। না, নেই সেই আর আগের জৌলুস। সাদা কালোদের নিয়ে দর্শকদের উন্মাদনা তো দূরের কথা, নিজেদের সংসার বাঁচাতেই হিমশিম খাচ্ছে ঐতিহ্যবাহী ক্লাবটা। গেল বছরের লিগে ওরাই ছিল চ্যাম্পিয়ন, অথচ এবার লক্কর দল গড়েছে। গত বছর আমরা চ্যাম্পিয়ন টিমের পরে এই বছর টিমের অবস্থান খুবই খারাপ। সেই টিম আমরা ধরে রাখতে পারিনি বিকজ অফ অর্থনৈতিক সমস্যার কারণে। হামজা চৌধুরীর আমেজে ভাসছে দেশের ফুটবল, কিন্তু তার ছিটে ফোটা নাই ঘরোয়া ফুটবলে। সবচেয়ে অ্যালার্মিং, মোহামেডান আবাহনীর মহারণের ফ্যানদের আগ্রহ তো পরের কথা, ক্লাব কর্তাদেরই আগ্রহ নাই এক বিন্দু। গত পরশু দিন আমরা একটা বিগ ম্যাচ খেলে আসলাম। আবাহনীর সাথে আবাহনী মোহামেডান মানে একটা দৌড় ছিল, আবাহনী মোহামেডান মানে একটা যুদ্ধ ছিল। আর আবাহনীর আগস্টে মোহামেডান জিতা মানে একটা বিশাল ব্যাপার। এই ম্যাচে আমি কোনো গুরুত্ব পেলাম না, অফিসিয়ালদের কোনো দেখলাম না, উৎসাহ আগ্রহ কিছুই দেখলাম না। ঢাকা কেন্দ্রিক ফুটবল ছড়াচ্ছে গ্রামগঞ্জে। নতুন প্রজন্মের মাঝে ফুটবল প্রেম ছড়াতে এটাকে আশীর্বাদী মনে করছেন কানন। বাইরে যে খেলছি এখন, বাইরে কিন্তু দর্শক হচ্ছে। কুমিল্লা মাঠে কিন্তু মোহামেডানের অনেক একটা বিরাট একটা ফ্যান বেচ হয়েছে, ওখানে কিন্তু অনেক দর্শক। এখন ওইখান থেকে কিন্তু প্লেয়ার বেরিয়ে আসবে। যে মোহামেডানের মতো টিম ওখানে খেলতে যাচ্ছে, ওইখানকার যে কুমিল্লার যে প্লেয়াররা আছে তারা খেলা দেখতে পাচ্ছে, সামনাসামনি প্লেয়ারদের দেখতে পাচ্ছে, তারা উৎসাহিত হচ্ছে এবং তারা কিন্তু খেলবে। দর্শক উপস্থিতি নিশ্চিতভাবে ফুটবলের প্রাণ ফেরাবে, কিন্তু ফুটবলাররাই যদি খেলতে না চায় তখন সেই প্রাণই হতে পারে ওষ্ঠাগত। ক্লাবকে সিনিয়র প্লেয়াররাই আমরা ধরে রাখছি সত্যি কথা। আর অফিসিয়াল 2-1 আলমগীর ভাই আছেন, প্রেসিডেন্ট আছে, গত বছর আমাদের হেল্প করছেন। এইবার 5 তারিখের পরে সবারই সমস্যা, অর্থনৈতিক সমস্যা যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা খুব হতাশ সত্যি কথা। অর্থনৈতিকভাবে সাপোর্ট না পেলে আগামী দিনে খেলাগুলো কীভাবে খেলবো এটা নিশ্চয়তা নেই। নেক্সট ম্যাচের পরে, কালকে ম্যাচের পরে নেক্সট ম্যাচের প্লেয়ারও খেলবেই না টাকা না দিলে। তারা আলটিমেট দিয়ে দিচ্ছে অলরেডি। বিদেশি প্লেয়ার বলছে আমার 2 মাসের বেতন পাই, 2 মাসের বেতন না দিলে 30 নভেম্বরে ও লাস্ট টাইম ও ফিফার কাছে কমপ্লেন করবে মুজাফফর। আর আদার্স প্লেয়ার আছে, ওদেরকেও 1 মাস 2 মাসের বেতন পায়, লোকাল প্লেয়ারের বেতন পায়। এরা বলছে যে এই ম্যাচ, কালকের ম্যাচের পরে আমরা ম্যাচই খেলবো না, যে আমাদের টাকা না দেওয়া। এখন টাকার কোনো আমরা কোনো পাচ্ছি না, তো টাকার কোনো নিশ্চয়তা পাচ্ছি না, কে দিবে টাকা, কোথা থেকে আনবো? আমরা পুরাই সবাই একদম হতাশ। কোচিং স্টাফরা টাকা পায় না, 4 মাস কোচিং স্টাফরা টাকা পায় না। এত বড় একটা ক্লাব, ঐতিহ্যবাহী ক্লাব, যদি অর্থনৈতিকভাবে সাপোর্ট না পায় তো এই ক্লাবের তো অস্তিত্ব থাকবে না। একদিন এই অস্তিত্ব বিলীন হয়ে যাবে, মোহামেডানের অস্তিত্ব থাকবে, নাম থাকবে না। হাসান সজীব, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।